ট্রেন থেকে নামার পর প্রথমে চেক করলাম হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে জবলপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এখন জবলপুরের টেম্পারেচার হচ্ছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা আমাদের জার্নি যখন শুরু করেছিলাম গতকাল তখন ছিল 32 ডিগ্রি, তারপরে হয়েছিল 36 ডিগ্রি, আর এখন হয়েছে 34 ডিগ্রি। আমাকে এখান থেকে ট্রান্সফার হতে হবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ জবলপুরে আমি যে আজকে হোটেলে থাকবো সেই হোটেল আমি আগেই বুক করে এসেছি। তো হোটেলের একটা ফেসিলিটি রয়েছে, সেটা হচ্ছে ট্রান্সফার। ওরাই আর কি স্টেশন থেকে হোটেলে নিয়ে যাবে, মানে ওদের গাড়ি রয়েছে। তো গাড়ির ড্রাইভার আমাকে ফোন করেছিল, বললো আপনি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোন, 1 নম্বর प्लेटफॉर्म দিয়ে বেরিয়ে স্টেশনের বাইরে চলে আসুন। 1 नंबर प्लेटफॉर्म में SBI के पास, ठीक है, बाहर निकल के ना। হোটেল বুক করে রাখার সুবিধা হচ্ছে এটাই, আপনাকে নেমে আর কি হোটেলের জন্য খোঁজ খবর করতে হবে না, কারণ ওটা অনেকটা সময় নষ্ট হয়। জবলপুর জংশন বড় স্টেশন, এখানে রিটার্নিং রুমও রয়েছে, এখানে ওয়েটিং রুমও রয়েছে, চাইলে কিন্তু এখানে রিটার্নিং রুমে রাত্রিবাস করা যায়। এই হচ্ছে স্টেশনের বাইরে যাওয়ার রাস্তা। যে কোনো শহরে স্টেশনের বাইরে পৌঁছানোর পর অটোওয়ালা ট্যাক্সিওয়ালা এসে আপনাকে জিজ্ঞেস করবে কোথায় যাবেন কোথায় যাবেন, ভাড়া নিয়ে একটা কেওড়া কিচির হবে। ঠিক আছে, সবসময় চেষ্টা করে বিভিন্ন জায়গায় যে কী করে বেশি টাকা নিয়ে নেওয়া যায়। এক্ষেত্রে আমার পরামর্শ, আপনারা যে শহরে আসছেন সেই শহরে নেই হয়ে যায়। আপনারা যে শহরে আসছেন সেই শহরে ওলা উবের বা অন্যান্য কোনো ট্যাক্সি সার্ভিস রয়েছে কি না সেটা জেনে নিন, তাহলে কিন্তু আপনারা এক্স্যাক্ট লোকেশনের সঙ্গে সঙ্গে এক্স্যাক্ট যে ভাড়া সেটাও পেয়ে যাবেন। আর এর জন্য কিন্তু আপনারা মোবাইলে গুগল ম্যাপটাকে অ্যাক্টিভ রাখবেন, কোথায় যাবেন কতটা দূরে আপনি যদি আগে থেকে জানেন সেক্ষেত্রে আপনি ডিস্টেন্স আইডিয়া পাবেন। এই হচ্ছে হোটেলের গাড়ি, হোটেলের নাম লেখা আছে গাড়ির উপরে, এই গাড়ি করে ট্রান্সফার হচ্ছে হোটেলে। এর যে গাড়ি রয়েছে হোটেলের গাড়ি, সেই গাড়ি কিন্তু আপনাকে হোটেলে যেমন নিয়েও যাবে, আবার আপনার ধরুন ট্রেন আছে আপনি হোটেল থেকে চেক আউট করবেন, ওরা কিন্তু আপনাকে স্টেশনে ড্রপও করে দেবে। বারিশ তো ইহা বহুত হতা है, लेकिन अभी तक बारिश शुरू नहीं हुआ। এই চত্বরে কিন্তু রাস্তার আশেপাশে অনেক হোটেল রয়েছে, আর আমি যে হোটেলে থাকবো সেই হোটেল কিন্তু রাস্তার উপরে। এই দেখুন জমজমাট জায়গা, আশেপাশে দোকানপাটও আছে। যে জায়গায় আমরা থাকবো কোনো জায়গায় গিয়ে দেখে নিতে হবে যে তার আশেপাশে ট্রান্সপোর্টেশন সিস্টেম কী আছে, আমি বাস অটো গাড়ি এগুলো পাবো কি না, রেলওয়ে স্টেশনটা কতটা দূরে, এইসবগুলো একটু দেখে নিতে পারলে প্রোগ্রাম তো নিজেরাই করা যায়। চলে এসেছি হোটেলে, রিসেপশনে প্রথমে দেখাতে হলো আমার আইডি প্রুফ এবং ওরা একটা ফর্ম দিল, সেই ফর্মটা ফিল আপ করতে হলো। আর আপনি যখন অনলাইনে হোটেল বুক করছেন ওদের কাছে ডকুমেন্ট থাকে, প্লাস আপনার যে স্মার্টফোন সেখানেও ডকুমেন্ট থাকে, আপনি যে অ্যাপ থেকে হোটেল বুক করুন না কেন। আর এখানে চেক ইন চেক আউট টাইমে 24 ঘন্টা, 12টার সময় চেক ইন, পরের দিন বেলা 12টায় চেক আউট। ডবল বেড ডিলাক্স রুম এটা, বিছানার যা সাইজ তাতে দুটো মানুষের আরাম করে এঁটে যাবে। এদিকে টিভি রয়েছে, এসি তো রয়েছে, এখানে বসে কাজ করার জন্য একটা টেবিল একটা চেয়ার, আর সেই সাথে একটা এরকম বড় আয়না রয়েছে। বাথরুম টাওয়েল রয়েছে, এদিকে বেসিন রয়েছে, সাবান শ্যাম্পু এসব রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকই আছে। আর ওইদিকে একটা সোফাও রয়েছে, এদিকে ডেস্ক রয়েছে, জল খাওয়ার গ্লাসও রয়েছে, অল আউট রয়েছে, মশা টশা যাতে না খায়, একটা ফ্লাক্স রয়েছে, আর এখানে একটা এরকম ওয়ার্ড্রপ রয়েছে, আর ফোন চার্জ করার যে জায়গা সেটাও রয়েছে। এই হোটেলটা আমার পড়েছে একদিনের জন্য উইথ এসি 1428 টাকা। হোটেল এখানে বিভিন্ন বাজেটের হোটেল আছে, এখানে আপনারা 800-1000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। বাট একটু স্ট্যান্ডার্ড রুম নিতে গেলে বা স্টেশন থেকে কাছে রুম নিতে গেলে বা যদি আপনারা এরকম পিক অ্যান্ড ড্রপ সার্ভিস চান সেক্ষেত্রে হোটেলের বাজেটটা দুজনের জন্য ওই 1200 থেকে 1500-র মধ্যেই থাকে। এই হোটেলে আমার রুমে দুটো জিনিস নেই, একটা হচ্ছে ইলেকট্রিক কেটেল চা কিংবা কফি করার বা জল গরম করার, আর 2 হচ্ছে বাথরুমে যেটা নেই সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার। স্নান টান করে ফ্রেশ হলাম, এই হোটেলের রিসেপশনে ফোন করলাম, 55 নম্বরে ডায়াল করতে হলো। তো ফোন করে খাবারের অর্ডার দিলাম, 1 কাপ চা, আর সেই সঙ্গে অর্ডার দিয়েছি হচ্ছে 3টে এরকম হাত গরম তাওয়া রুটি। রুটি গরম গরমই আছে, 3টে রুটি 1 কাপ চা। আর ওই যে বাইরে আসার সময় শসার গাজর নিয়ে এসেছিলাম, তো শসা গাজর কেটে স্যালাড বানিয়ে নিয়েছি। দেখুন এখানে বাইরে যে সমস্ত রেস্টুরেন্ট বা হোটেল আছে সেখানে খাবার দাবারের দাম অবভিয়াসলি কমই হবে, বাট এই হোটেলে মোটামুটি খাবারের একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। ওখানে তো অনেক জিনিসের এরকম দাম আছে। 1 কাপ চায়ের দাম হচ্ছে এখানে 30 টাকা, চা যা দিয়েছে কোয়ান্টিটি দুজনের হয়ে যাবে। আর রুটিগুলো যেগুলো দেখছেন হাত রুটি, এগুলো একটা রুটির দাম হচ্ছে 22 টাকা করে। তো এই খেয়ে চটপট রেডি হয়ে তারপর অটো নিয়ে বেরোবো হচ্ছে এই বেলার জন্য জবলপুরের সাইট সিন করতে। আর সেই সাথে আমার যারা দর্শক বন্ধু যারা এই ভিডিও দেখছেন তাদেরকে প্রশ্ন, আপনার কোনটা পছন্দ, ভাত না রুটি? তাড়াতাড়ি কমেন্টস করে বলে ফেলুন। তো প্রথমে যে বলেছিলাম যে অটো আসবে, বাট বেরিয়ে দেখছি টোটো, বলছে এখানে এটাকেই নাকি অটো বলে। জবলপুরে এসে কী কী দেখা যেতে পারে তার একটা লিস্ট মোটামুটি আমি আগে থেকে করে নিয়ে এসেছিলাম। তো আজকে বিকালে এখন যাচ্ছি হচ্ছে গৌরীঘাট, বাকি যে সমস্ত বড় বড় সাইট সিনগুলো আছে এগুলো দূরে দূরে, সেগুলোর জন্য কালকে সকাল। আমরা ভারতবর্ষের বাইরে যাই কিংবা ভারতবর্ষের ভেতরে যে শহরে বা যে জায়গায় বেড়াতে যাই না কেন, সেই শহর সম্পর্কে যদি আমাদের একটা জিওগ্রাফিক্যাল আইডিয়া থাকে না, বা ভৌগোলিক অবস্থান বা শহরটা সম্পর্কে কিছু বিষয় জানা, তাহলে কিন্তু আমাদের কাছে এই ব্লগগুলো বা আগামী দিনে বেড়াতে যাওয়া অনেকটাই সহজ হয়ে যায়। তো গৌরীঘাট যেতে যেতে আসুন শুনে নিই
মধ্যপ্রদেশের শহর জব্বলপুর, তার সম্পর্কে কিছু জানা অজানা কথা। ভারতবর্ষের মধ্যপ্রদেশ রাজ্যে নর্মদা নদীর তীরে অবস্থিত জবলপুর দেশের 38তম বৃহত্তম শহর। পশ্চিম মধ্য রেলের সদর দপ্তর ছাড়াও ভারতবর্ষের 5টি বৃহত্তম সেনানিবাসের একটি রয়েছে এই জবলপুর শহরে। মার্বেল পাথরের জন্য বিখ্যাত এই শহরে রয়েছে দুহাদা জলপ্রপাত, সেই সঙ্গে অনেক ঐতিহাসিক, আধ্যাত্মিক, স্থাপত্য এবং শিল্প নিদর্শন। এছাড়াও দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি, গান ক্যারেজ ফ্যাক্টরি, ডিফেন্স ভেহিকেল ফ্যাক্টরি রয়েছে এই জবলপুর শহরে। জবলপুর শহরের নামকরণের ক্ষেত্রে মনে করা হয় জাবালি নামের এক ঋষি নর্মদা নদীর তীরে ধ্যান করেছিলেন, তার নাম থেকে এই শহরের নাম হয় জবলপুর। আবার কারো কারো মতে জবলপুরে অনেক গ্রানাইট পাথর দেখতে পাওয়া যায়, আরবি ভাষায় যার নাম জাবাল, যা থেকে এই জবলপুর শহরের নাম এসেছে। এছাড়াও সেন্ট্রাল ইন্ডিয়াতে যে সমস্ত ন্যাশনাল পার্ক কিংবা টাইগার রিজার্ভগুলো রয়েছে তার প্রবেশদ্বার এই জবলপুর, যেমন কানহা ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, নৌরাদেহি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, পেঞ্চ ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক এবং সাতপুরা টাইগার রিজার্ভ। এটা হচ্ছে এখানকার সাউথ সিনেমা মল জবলপুর শহরে। এখানে পিৎজা হাটও রয়েছে, কেএফসিও রয়েছে। এই শপিং মল থেকে মনে পড়লো, আমি দিন দুয়েক আগে কলকাতায় গিয়েছিলাম ওই ইন্দোনেশিয়া যাব তার জন্য ইউএসডি আনতে। তারই মাঝে একবার সময় সুযোগ করে চলে গেছিলাম হচ্ছে শিয়ালদা স্টেশনের কাছাকাছি বেলেঘাটাতে। বেলেঘাটাতে ওখানে একটা প্যান্টালুন্স আছে, ওখানে গিয়েছিলাম। তো ওখান থেকে আর কি কিছু শপিং করেছি, তার মধ্যে এই ব্ল্যাক টি শার্টটাও কিনেছি। তো এটা কেমন হয়েছে আপনারা বলবেন। নতুন ট্রিপ, নতুন ড্রেস। জবলপুরের গৌরীঘাট, আর আমার সামনে দিয়ে বয়ে যাচ্ছে নর্মদা নদী। এই হচ্ছে নর্মদা নদী, ওখানে লেখা আছে নমামি দেবী নর্মদে। এই নদীর ধারে এরকম সব পরপর পরপর বোট রয়েছে, যে বোটগুলো পর্যটকদের নিয়ে যাচ্ছে এই নদী ঘোরানোর জন্য। আর এই নদীর মাঝে এটা হচ্ছে নর্মদা দেবীর মন্দির। আর ওইদিকে রয়েছে একটা গুরুদ্বারা, যার নাম হচ্ছে গৌরীঘাট গুরুদ্বারা। যারা স্নান করতে চান তারা এখানে স্নানও করতে পারবেন এসে। আমরা ভূগোল বইতে পড়েছিলাম না যে ভারতবর্ষের পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, উত্তর বাহিনী নদী, দক্ষিণ বাহিনী নদী। তো ভারতবর্ষের যে পশ্চিম বাহিনী নদীগুলো রয়েছে তার মধ্যে বৃহত্তম নদী হচ্ছে নর্মদা। এই নর্মদা নদীর উৎপত্তি হয়েছে বিন্ধ্য পর্বতের অমরকণ্টক থেকে। তারপর মধ্যপ্রদেশ, গুজরাট হয়ে এই নদী গিয়ে মিশেছে হচ্ছে আরব সাগরের খাম্বাত উপসাগরে। আর এই নর্মদা নদীকে বলা হচ্ছে মধ্যপ্রদেশ এবং গুজরাটের হচ্ছে লাইফ লাইন। মানে মধ্যপ্রদেশের বড় নদীগুলোর মধ্যে একটা হচ্ছে নর্মদা। এইটা যেমন হচ্ছে গৌরীঘাট, তেমনি এখান থেকে 7-8 কিলোমিটার দূরে রয়েছে তিলওয়াড়া ঘাট। এখানে যেমন সন্ধ্যা আরতি হয়, তিলওয়াড়া ঘাটেও সন্ধ্যা আরতি হয়। এখানে ব্রিজ নেই, কিন্তু তিলওয়াড়া ঘাটে নদী এপার ওপার করার জন্য ওখানে ব্রিজ রয়েছে। নদীর ওই পারে, মানে যেখান থেকে আমরা বোটে উঠেছিলাম গৌরীঘাটে, ওখানে কিন্তু জলের গভীরতা বেশি। তার জন্য অনেকে কী করে, এই পারে চলে আসে এই নৌকাগুলো করে। এই পারটাকে বলা হয়েছে টাপু। এই পারে এসে এখানে কিন্তু তারা স্নান করে, কারণ এই দিকটাতে জলের গভীরতা কম। যারা একটু সাঁতার কাটতে ভালোবাসে বা জলে একটু বেশি যেতে ভালোবাসে বা গিয়ে একটু ছবি টবি তুলবে, তারা কিন্তু এই পারে এসে স্নান করতে পারবে। এই ঘাটে ছোটো ছোটো চেঞ্জিং রুম আছে, নীল নীল বাক্স আছে, আমি যাওয়ার সময় দেখাবো। সেই চেঞ্জিং রুমে কিন্তু আপনারা আপনাদের স্নান করার পর পোশাক পরিবর্তন করতে পারবেন। আর এইদিকে একটা গুরুদ্বারাও রয়েছে, এটা হচ্ছে গুরুদ্বারা গৌরীঘাট সাহিব। আর এখানে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যে 7:30 থেকে রাত 8টা পর্যন্ত। বিশেষ করে এই যে বিকালবেলায় সূর্য অস্ত যাচ্ছে, তার যে লাইটের যে রিফ্লেকশনটা হচ্ছে নদীতে, এটাই সব থেকে সুন্দর। ওইদিকে রয়েছে আরও একটা ঘাট, ওটার নাম হচ্ছে জেলেরি ঘাট। আর তারপরে আরেকটু দূরে রয়েছে এখানকার শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটটা কিন্তু এখানকার খুব পবিত্র জায়গা। এখানে কিন্তু অনেকগুলো ঘাট রয়েছে, যেমন হচ্ছে সিদ্ধ ঘাট রয়েছে, ওদিকে উমা ঘাট রয়েছে, গৌরী ঘাট রয়েছে। এক একটা ঘাটের এক এক রকম নাম। আমাদের নৌকা বোট চালক চিন্টু ভাই বলছে বর্ষার সময় এই নর্মদা নদীতে এতটাই জলস্তর বেড়ে যায় না, তখন জল এইসব ছাড়িয়ে ওই রাস্তার কাছে চলে যায়। ওই যে দোকানগুলো আছে ওই অবধি জল চলে যায়। তখন সন্ধ্যা আরতিটা ওই রাস্তার কাছে করা হয়, কারণ তখন এই সব জলের নিচে থাকে। এই হচ্ছে নর্মদা মন্দির। যারা দর্শন করতে চান তারা কিন্তু বোট থেকে নেমে, এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি ধরে গিয়ে কিন্তু মা নর্মদাকে দর্শন করতে পারেন। আর এই মন্দির দর্শন করার প্রসঙ্গেই বলবো, যখন বর্ষাকালে এখানে নদীতে জল বাড়ে, জলস্তর বেড়ে যায় বা জলস্ফীতি হয়, তখন এই মন্দিরও জলের নিচেই থাকে। ভারতবর্ষের এমনও কোনো একটা মন্দির রয়েছে যেটা বছরে কয়েক মাস জলের নিচে থাকে। সময় বিকাল 6:25। সূর্য ধীরে ধীরে অস্ত চলে, একটু পরেই আন্ধেরা কায়েম হয়ে যাবে। এবার আপনাদেরকে একটু বোটের রেটটা বলে দিই আমি। যদি আপনারা এরকম কিছু প্ল্যানিং করেন যে এখান থেকে আপনারা বোটে করে ওই পারে যাবেন, ওপারে স্নান টান করে আবার ওই পারে ফিরে আসবেন,
সেক্ষেত্রে এখানে বোটের চালক নেবে হচ্ছে 40 টাকা পার পার্সন, 20 টাকা যাওয়া 20 টাকা আসা। যদি আপনারা মনে করেন যে এখান থেকে প্রথমে মন্দির যাবেন, মন্দির দর্শন করবেন, তারপরে আপনারা আবার ওই পারে গুরুদ্বারায় যাবেন, গুরুদ্বারা দর্শন করবেন, বোট ওয়েট করবে আপনাদের জন্য, তাহলে সব মিল লাগবে হচ্ছে 50 টাকা পার পার্সন। আমাকে ঘোরালো, সব কিছু দেখালো, সব কিছু বললো, আমি একে পে করলাম হচ্ছে 60 টাকা। আর এই নদীর ঘাটে এই যে সমস্ত দোকানগুলো পরপর রয়েছে, এখানে আপনারা যে মন্দিরে পুজো দেবেন তার জন্য যেমন পুজোর সামগ্রী কিনতে পারবেন, তেমনি আপনাদের জুতো যেখানে সেখানে রাখলে জুতো তো হারিয়ে যেতে পারে, তো জুতোও কিন্তু আপনারা কিনে নিতে পারবেন। শুধু নৌকা বিহার করা কিংবা সন্ধ্যা আরতি দেখা কিংবা মন্দির দর্শন করা এগুলোই নয়, যদি আপনাদের মনে হয় যে এই জায়গায় এসে আপনারা কিছু খাওয়া দাওয়া করবেন, জল খাবেন, মিষ্টি খাবেন, চা খাবেন, পকোড়া খাবেন, সব কিন্তু ভেজ এখানে। তো এই দেখুন, এই আশেপাশে কিন্তু পরপর প্রচুর দোকান রয়েছে রাস্তার এই বরাবর। এই দোকানে গিয়ে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। গরমকালে আসুন বা বর্ষাকালে সঙ্গে কিন্তু টুপি, ছাতা আর সেই সঙ্গে একটা জলের বোতলও ক্যারি করুন। এই ঘাটে কিন্তু বাচ্চাদের মনোরঞ্জনের পুরো ব্যবস্থা রয়েছে, এরকম গাড়িগুলো রয়েছে, আপনার সঙ্গে যদি বাচ্চারা আসে গাড়িগুলো চালাতে পারবে। এই জিনিসটাকে এক্স্যাক্টলি কী বলে আমি জানি না, এখন বিভিন্ন জায়গায় জিনিসটা চলছে। একজন দাঁড়িয়ে এখানে একটু অঙ্গভঙ্গি করে হাত পা নাড়ায়, তার ভিডিও উঠে যায়, তো এটাও কিন্তু এখানে রয়েছে। অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ আমি দেখছিলাম এখানকার কিছু কর্মী তারা কিন্তু এই ঘাট পরিষ্কার করছে। এখানে দেখুন সবাই গ্লাস ফেলে দিয়েছে, প্লাস্টিক ফেলে দিয়েছে, মানে একদল লোক পরিষ্কার করে, একদল লোক নোংরা করে। অথচ দেখুন ওই সামনে কিন্তু সব ডাস্টবিন রাখা রয়েছে, কিন্তু মানুষ এখানেই ফেলবে। দেশ যতই উন্নতির শিখরে পৌঁছাক, আমাদের ভারতবাসীকে সেই লেভেলের উন্নত মানসিকতার জন্য আরও বছর 50 ব্যয় করতে হবে। এই পুরো জায়গাটা কিন্তু এরা ব্যারিকেড করে দেয় যখন আরতি শুরু হয়। এই যে আরতি হবে, এই যে সমস্ত মঞ্চগুলো রয়েছে, ওই সামনে কিন্তু কাউকে থাকতে দেয় না, বসে পড়ে চুপচাপ সারাদিনের ক্লান্তিও দূর হবে, আরতি দেখাও হবে, আপনাদেরকে দেখানোও হবে। সন্ধ্যে 7:30 বাজতেই কিন্তু এখানে সব লাইট জ্বেলে দেওয়া হলো, এবং যারা এতক্ষণ যত্রতত্র ঘুরছিল তারা সবাই এখানে এসে বসলো। नमो पार्वती पते हर हर হোটেলে ফিরে যাওয়ার পথে আমার টোটো চালককে বললাম যে একটু জমজমাট জায়গায় নিয়ে চলুন। মানে জমজমাট জায়গা, আলো ফালো থাকবে, চারিদিকে লোকজন থাকবে, একটা পার্ক মতো থাকবে, পার্কের দুপাশে নানা রকম খাবারের দোকান থাকবে, যেগুলো বলে আর কি স্ট্রিট ফুড যেখানে বলে। তো এখানে নিয়ে এসছে আমাকে, এটা হচ্ছে জবলপুরের সিভিল লাইন্স নামটা আমি আগে শুনেছিলাম, বাট এই প্রথম দেখলাম। খুব জমজমাট জায়গা, এই আগে শপিং মল আছে, দোকানপাট অনেক কিছুই আছে, বেশ ভালো জায়গা। এবং সেই সাথে কিন্তু এই চত্বরে থাকার হোটেলও রয়েছে, খাওয়ার হোটেল রয়েছে, মানে সব রকম হোটেল, ভেজ নন ভেজ হোটেল রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। প্লাস যদি আপনারা স্ট্রিট ফুড ট্রাই করতে চান তো এই জায়গাটা এসে কিন্তু ট্রাই করতে পারেন, সিভিল লাইন্স। এখানে রুমালি রুটি হচ্ছে দেখুন 10 টাকা করে পিস, তন্দুরি রুটি 10 টাকা, রুটির দাম ঠিকই আছে, লাচ্ছা পরোটাও আছে, প্লেন নান আছে, বাটার নান আছে, চিকেনেরও আইটেম আছে, মাটনেরও আইটেম আছে, তন্দুরি চিকেনও আছে। এখানে হাফ তন্দুরি চিকেন 170 টাকা, ভেজেরও আইটেম আছে, ভেজ নন ভেজ সব কিছু কিন্তু এখানে পাবেন। তো এখান থেকে আমি অর্ডার করলাম হচ্ছে, বললো এইটা খেয়ে দেখুন, এই চিকেন ধাবা 240 টাকা হাফ, এটা নিলাম। আর এর সাথে নিলাম হচ্ছে রুমালি রুটি। নারায়ণ সিং ঠাকুর ইনি হচ্ছেন রেস্তোরাঁর মালিক, তো ইনি আমাকে সাজেস্ট করলেন যে ওই ডিশটা নিতে, তো খেয়ে আজকে দেখবো। রাত কো কিতনে বাজে তক খোলা रहता है? 11:30 বাজে। এই হচ্ছে এখানকার নাম্বার, যদি এখানে কল করা যায় তাহলে এরা কিন্তু খাবার ডেলিভারিও দিয়ে দেয়। বাকিটা আমি খাওয়ার পরে আপনাদেরকে ফিডব্যাক অবশ্যই দেবো। আর এখানে আমার টোটাল সব মিলিয়ে বিল হলো হচ্ছে 310 টাকা। দুটো কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম আমি আর আমার টোটোওয়ালা। চলার পথে একবার দাঁড়িয়ে পড়েছিলাম রাস্তার পাশেই, এখানে সবজি বিক্রি হচ্ছে। তা আমি এখান থেকে নিলাম হচ্ছে গাজর, সেই সঙ্গে ধনিয়া পাতা, শসা। এখানে হাইব্রিড শসা, দেশি শসা নেই, তো ওই আর কি 500 মতো নিয়ে নিলাম, এখানে 40 টাকা কেজি। সময় রাত 9:34। এবার রাত্রে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে একটু কাজ টাজ করে তারপরে ঘুমিয়ে পড়তে হবে। বাড়িতে থাকলে সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে খাই, বাট বাইরে আসলে তো আর টাইম মেনে কিছু করা যাবে না।
শসা ছিল, গাজর ছিল, পেঁয়াজটা ওখান থেকে দিয়েছিল, সুতরাং অনেকটাই স্যালাড বানিয়ে নিয়েছি। সেই সঙ্গে এই হচ্ছে রুমালি রুটি। রুটি ঠান্ডা হয়ে গেছে, গরম গরম খেতে পারলে ভালো হতো। এখানে 2টো রুমালি রুটি রয়েছে, চিকেন ডাবা না চিকেন ধাবা কি একটা ছিল সেটা। এটা 3 পিস দিয়েছে, বললো খুব টেস্টি, একবার খেয়ে দেখুন। আমি তো ড্রাই চিকেন চাইছিলাম, বাট এটাই দিয়েছে। চলো টেস্ট করে একবার দেখি। চিকেনেরই আইটেম, খুব স্পাইসি, একটু অন্যরকম টেস্ট, কিছুটা দক্ষিণী কিছুটা পশ্চিমী ছোঁয়া, ভালোই আইটেম। বাট এত ঝোল তেল পছন্দ হয় না, ওই শুকনো তন্দুরি বা কাবাব টাইপের আইটেমই ভালো হতো। রুমালি রুটি অনেকদিন পরে খেলাম। আগে আমাদের বহরমপুরের লালদিঘির পাড়ে রুমালি রুটি পাওয়া যেত, মাঝে মধ্যে নিয়ে আসতাম। এখন আর বোধহয় পাওয়া যায় না, পাওয়া যায় কিনা আমি জানিও না। আমি তো আর বাড়ি থেকে বিশেষ বেরোই না, আর বাইরের খাবার তো হয় না খাওয়া। 25শে জুন 2024, সময় সকাল 9:39। ঘুম থেকে আজকে উঠেছি সকাল 8টার সময়। কালকে রাত্রে ঘুমোতে একটু দেরি হয়েছিল, এডিটিংয়ের কাজ করছিলাম। এবার ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে বেরোবো। আজকে জবলপুরে আমার দ্বিতীয় দিনে এখানে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেগুলো সব কভার করতে। ব্রেকফাস্ট হচ্ছে বুফে সিস্টেম। এখানে ফ্রুটস ছিল, এইদিকে রয়েছে উত্তাপাম, এইদিকে রয়েছে সাম্বার, এদিকে রয়েছে আলুর পরোটা, এদিকে রয়েছে একটা মিষ্টির আইটেম, দইও রয়েছে, চিনিও রাখা রয়েছে। যারা ব্রেড বাটার চান, ব্রেড বাটারের ব্যবস্থা রয়েছে। এইদিকে রয়েছে চা কিংবা কফি, এবং সেই সাথে রয়েছে রসনা। ঘড়ির কাঁটা বলছে সময় সকাল 10:15, আর জবলপুরের টেম্পারেচার বলছে এখন 31 ডিগ্রি, মেঘাচ্ছন্ন আকাশ। শহরের মূল রাস্তা ছেড়ে আমরা খানিকটা তফাতে এসেছি। এই রাস্তাটা মেন রোড থেকে ভাগ হয়ে যায়, আর এই রাস্তায় আসার পর রাস্তার দুপাশে কিন্তু প্রচুর বড় বড় পাথর রাখা রয়েছে। বাট একটা জায়গায় এসে চোখ আটকে যাবে, মনে হবে যে এই জিনিসটা একটু আলাদা। এই হচ্ছে জবলপুরের ব্যালেন্সিং রক, যেটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত আগ্নেয় শিলার একটা গঠন। এটা এমনভাবেই রয়েছে যে এখানে ভূমিকম্প হয়েছিল, যেটা রিক্টার স্কেলে ধরা পড়েছিল, মানে যার কম্পনের মাত্রা ছিল 6.5। তারপরেও কিন্তু এর স্থান বিচ্যুতি ঘটেনি, এইভাবেই রয়েছে। অদ্ভুতভাবে দাঁড়িয়ে রয়েছে এই ব্যালেন্সিং রক। এই যে পাথরটার উপরে পাথরটা রয়েছে, এটা কিন্তু এর উপরে কেউ বসায়নি। কোনো সময় এই জায়গাটা হয়তো বিরাট একটা পাথর ছিল, তারপর তার চারিদিকটা ক্ষয়ে গিয়েছে। ওই জন্যই বললাম যে ক্ষয়প্রাপ্ত আগ্নেয়শিলা। এইটুকু রয়ে গিয়েছে, এটা এরই অংশ একটা। চারিদিকটা ক্ষয়ে গিয়ে শুধু এইটুকু জুড়ে রয়েছে। আরও যদি আস্তে আস্তে ক্ষয়ে যায়, তখন কোনো এক সময় হয়তো এটা পড়ে যাবে। এটা দেখার জন্য কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই। আর শহর থেকে এই জায়গাটা ধরে রাখুন ওই 7 থেকে 8 কিলোমিটার। শেষ আমাদের ব্যালেন্সিং রক দেখা। এবার আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে। ব্যালেন্সিং রক দেখে নেওয়ার পর মাত্র 1 মিনিটের ব্যবধানে আরও একটা জায়গা রয়েছে, যেটা দেখার জন্য রাস্তা থেকে এরকম সিঁড়িপথ রয়েছে। এই সিঁড়িপথ ধরে উপরে উঠতে হবে। আশেপাশে দোকানও রয়েছে, আর দোকানের লোকজন বলছিল যে যদি ওপরে যান সঙ্গে জলের বোতল নিয়ে যান, কারণ ওপরে জল টল পাবেন না। এইরকম হচ্ছে রাস্তা, মাঝে মধ্যে সিঁড়ি রয়েছে। গরমে এই জায়গায় হেঁটে হেঁটে ওঠা একটু চাপ হতে পারে, এই জন্য গরমকালে যারা আসছেন তারা এই সব জায়গা দেখার জন্য, যেখানে ওঠার ব্যাপার আছে, সবসময় ভোরবেলা এই টাইমটা প্রেফার করবেন। আর না হলে বেটার শীতকালে আসুন। সেপ্টেম্বর থেকে মার্চ ঠিকঠাক টাইম। কতগুলো সিঁড়ি বুঝতে পারছি না, আপাতত কোনো ট্যুরিস্টকেও দেখতে পাচ্ছি না। নিচ থেকে অনেকটাই উপরে উঠে এলাম, তারপর আবার এরকম সমতল বাঁধানো রাস্তা রয়েছে, তারপরে সামনে আবারও সিঁড়ি রয়েছে। রোদ মারাত্মক, আর রোদের জন্য টুপিটা পরতে হলো, আর সেই সঙ্গে ঘাম হচ্ছে। থেমে থেমে আসতে হবে, একটা না উঠলে একটু চাপ হবে। দরজা বন্ধ রয়েছে, যেটা দিয়ে মহলের ভেতরে যাওয়া যায়। মহলের এই যে পার্টটা রয়েছে না, এটা রিনোভেশনের কাজ চলছে। ওপরটাকে আর কি ভালো করে বাঁধানো হচ্ছে, কারণ এগুলো বহু পুরনো তো, তারপরে আবার ধ্বংসপ্রাপ্ত, কোথাও ভেঙে টেঙে পড়ে গিয়ে পর্যটকরা যাতে আহত না হয় বা নিহত না হয়, তার জন্য কিন্তু এটাকে ভালো করে আর কি রিনোভেশনের কাজ চলছে। তার আগে ওই উপরে ওঠা যেত, এবং ওই উপরে উঠলে পুরো শহরের একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। জবলপুরের শাসক ছিলেন হচ্ছে রাজা মদন সিং। 11th সেঞ্চুরিতে তিনি এই মহল প্রতিষ্ঠা করেন, যার সঙ্গে তার মা রানী দুর্গাবতীর নামও জড়িত। এরা ছিলেন গণ্ড রাজবংশীয় শাসক। এই মহলে কোথাও ছিল আস্তাবল, কোথাও ছিল জলাধার, কোথাও ছিল রাজদরবার। এখন আর কোনো কিছুই অবশিষ্ট নেই। মহল এখন ভগ্নপ্রাপ্ত, চারিদিকে প্রচুর গাছগাছালি, তার মধ্যে সব বড় বড় পাথর পড়ে রয়েছে। যাদের মানে সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয় বা উপরে উঠতে কষ্ট হয়, শ্বাসকষ্ট, পায়ের ব্যথা কিছু সমস্যা আছে, তাদের এখানে না আসাই ভালো। মানে এমন বিশাল কিছু নয় যেখানে আসতেই হবে, আরও অনেক জায়গা আছে জবলপুরে দেখার জন্য। চলুন এবার আমরা সেগুলো গিয়ে দেখি। এই পথে যেতে যেতে চাইলে আরও একটা মন্দির কিন্তু দেখে নেওয়া যায়। এটা হচ্ছে পিসান হারিকি মাদিয়া। জৈন সম্প্রদায়ের মধ্যে যারা দিগম্বর সম্প্রদায়ের, তাদের মন্দির এটা। সেই সব পুণ্যার্থীরা এই মন্দিরে আসে। তো সমতল থেকে মোটামুটি এই মন্দিরটা পৌঁছাতে গেলে
100 মতো সিঁড়ি পার করতে হয়। সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত এই মন্দিরটা খোলা, বেলা 12টার পরে বন্ধ হয়ে যায়। তারপর আবার বিকেল 4টে থেকে সন্ধ্যার মধ্যে আপনারা এখানে আসতে পারেন। এখানে জুতো রাখার স্ট্যান্ড রয়েছে, সিঁড়িগুলো খুব সুন্দর হেঁটে ওঠার জন্য, খুব সুন্দর এই সিঁড়িগুলো, দুদিকে এরকম ডিজাইন করা রয়েছে। ওখানে বার্ড ওয়াচিং এরিয়া রয়েছে। ওই মদন মহল ফোর্টের মতো ওরকম রাস্তা নয়, অনেক ভালো রাস্তা। এটাও ওই রেস্ট নিয়ে নিয়ে আস্তে আস্তে উঠতে হবে। অনেকগুলো সিঁড়ি ভেঙে লাস্টে উপরে এসে পৌঁছালাম। লাস্টের চড়াইটা কিছুটা এইরকম, একদম পাহাড়ের উপরে। জৈন সম্প্রদায়ের যে 24 জন তীর্থঙ্কর রয়েছে, এখানে বিভিন্ন বিভিন্ন গুরুদের বিভিন্ন রকম মন্দির রয়েছে এবং তাদের মূর্তিও রয়েছে। খুব সুন্দর ওপরটা, গাছগাছালি রয়েছে, হাওয়া টাওয়া দিচ্ছে, কিন্তু যখন এখানে পা রাখছি মাটিতে পা পুরো পুড়ে যাচ্ছে। জৈন ধর্মের যে সমস্ত তীর্থঙ্কররা তারাও রয়েছে। এই হচ্ছে মূল মন্দির এখানকার। মদন মহলের ক্ষেত্রে বলেছি, এক্ষেত্রে বলবো যারা বয়স্ক মানুষ, পায়ের সমস্যা আছে, তাদের জন্য এই জায়গা রেকমেন্ডেড নয়, তারা ওঠাই ভালো তাদের পক্ষে। বাকি যারা একটু অ্যাডভেঞ্চার করতে চান, যারা একটু মন্দির দর্শন করতে চান, যারা একটু সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠতে চান, তারা একবার অবশ্যই আসুন, ভালো লাগবে। আর বসার জায়গা এখানে এরকম রয়েছে। শুরু হয়ে গেছে বৃষ্টি, এবার আমাদেরকে নিচে নামতে হবে। সময় বেলা 11:58, আবারও রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবারে দেখতে চলেছি জবলপুরের মেন আকর্ষণ ধুয়াধার ওয়াটারফলস বা ধুয়াধার জলপ্রপাত। তো আমাকে আমার টোটো চালক এখানে নামালো, এই পুলটার আগে নামিয়ে দিল। তার কারণ হচ্ছে এই ওয়াটারফলস যাওয়ার যে রাস্তা সেটা অনেক দূরে ওইখানে। এবার যারা ওখানে নামবে তাদেরকে ঘুরে 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 আসতে হবে। আমাকে এখানে নামিয়ে দিল যে এই দিক দিয়ে শর্টকাট দিয়ে গেলে আমার দূরত্বটা কমবে, কিন্তু যখন ফিরবো তখন ওই দিক দিয়ে ফিরবো। মানে একটা পথ আমাকে বেশি হাঁটতে হবে, আরেকটা পথ আমি শর্টকাট নিতে পারবো। আর ওইদিকে চলছে রোপওয়ে তো আমরা উঠবো, তার আগে আমরা ওয়াটারফলসটা দেখবো। যদিও এই সময়টা জবলপুর দেখার জন্য অফ সিজন, তবুও এই ওয়াটারফলসের এখানে প্রচুর ভিড়। মানে যত ট্যুরিস্ট আসে তারা প্রথমে এই জায়গাটাতেই আসে, কারণ এই ওয়াটারফলসই হচ্ছে জবলপুরের আসল আকর্ষণ। আর এই ওয়াটারফলস বলুন বা নদী বলুন, এগুলো কিন্তু বর্ষাকালে সুন্দর। মানে বর্ষা যত বেশি হবে এদের রূপ কিন্তু ততই খুলবে। এখানে এরকম সব মার্বেল পাথরের উপরে সব নাম লিখে দেওয়া হচ্ছে, এগুলো এখানে বিক্রি হচ্ছে। 2 नाम लिखा है 150, 100 वाला कौन सा है? वाला ये मोर अच्छा, छोटा वाला 100, 150, और बड़ा वाला जो 3 है वो 200 रुपये का है। ये यहीं का लोकल है ना, ये মার্বেল। বাচ্চাদের জন্য এখানে বাইক গাড়ি সব রয়েছে, যেটা আমরা এর আগের দিনও দেখেছিলাম, যখন আগের দিন সন্ধ্যায় আমরা গিয়েছিলাম হচ্ছে গৌরীঘাটে। নদীর পার্বত্য পথ থেকে সমতলে নামার এই একটা রূপ। তবে ট্যুরিস্টদের জন্য আমি দুটো বার্তা দেবো। প্রথমত, এখানে প্লাস্টিকের বোতল টোতল এগুলো ফেলবেন না, এখানে বলে নয় কোনো জায়গাতেই ফেলবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এইরকম জায়গায় কিন্তু কোনো রিস্ক নেবেন না। পড়ে গেলেন, হয়তো আহত হলেন, পা ভাঙলো, পায়ে লাগলো, চোট লাগলো, হয়তো অনেকটা চলে গেলেন, নদীর স্রোত ভাসিয়ে নিয়ে গেল, কোনো রকম রিস্ক নেবেন না। আসুন, মজা করুন, ছবি তুলুন, ভালো একটা স্মৃতি সাথে নিয়ে যান। কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এরকম কোনো কাজ না করাই ভালো। চাইলে স্নান এখানে করা যেতেই পারে, কিন্তু একটা সমস্যা রয়েছে, এখানে কিন্তু কোনো পোশাক পরিবর্তন করার জায়গা নেই। পোশাক পরিবর্তন করার জন্য ওই জঙ্গলের আড়ালে, গাছের আড়ালে যেতে হবে, ঠিক আছে? সেটা যদি ম্যানেজ করে নিতে পারেন তাহলে কিন্তু এখানে স্নান করতে পারেন, ভালো লাগে, বিশেষ করে গরমকালে এসে। এখানে অনেকেই স্নান টান করছে, ছবি টবি তো তুলছে প্রচুর, খুব সুন্দর জায়গা। ধোঁয়াধার ওয়াটারফলস দেখে ওপরে চলে এলাম। এই জায়গাটা অনেকটাই জমজমাট, প্রচুর দোকানপাট রয়েছে, পাবলিক টয়লেট রয়েছে, জিনিসপত্র টুকটাক কেনাকাটা করা যেতে পারে, টুকটাক খাওয়া দাওয়া করা যেতে পারে। নিচটা যেমন ফাঁকা ফাঁকা, ওপরটা কিন্তু অনেকটা জমজমাট। নর্মদা रोपवे में आपका हार्दिक स्वागत है।
এটা চলাচলের টাইম হচ্ছে সকাল 10:30 থেকে বিকেল 6টা পর্যন্ত। এখানে 2 ওয়ে টিকিট হচ্ছে 145 টাকা, অর্থাৎ যাওয়া এবং আসা। আর এখানে কিন্তু টাকা পে করার জন্য ফোনপের ব্যবস্থাও রয়েছে। 3 বছরের নিচে যেসব বাচ্চা রয়েছে তাদের কোনো টাকা লাগবে না, বাট 3 বছরের ওপরে কিন্তু টাকা লাগবে। 1:30 থেকে 2টো হচ্ছে এখানে লাঞ্চ ব্রেক। টিকিট ম্যানে লে লিয়া 145 টাকা টিকিট। দুপুর 1:20 খানিকক্ষণ অপেক্ষা করালো, লোক তো এলো না, তারপরে তারপরে রোপওয়েও ছেড়ে দিল। এবার আপনাদেরকে দেখাবো পাখির চোখে এই যে ধোঁয়াধার ওয়াটারফলস কীরকম লাগে। মনে রাখবেন, যখন রোপওয়েতে উঠছেন তখন সবসময় বাঁ দিক ঘেসে বসবেন, কারণ বাঁ দিকে কিন্তু ওয়াটারফলসটা পড়বে। প্লাস ওই পারে পৌঁছেও আপনারা ভিডিও ফটোগ্রাফি করতে পারবেন। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরেই গিয়েছিলাম। ধোঁয়াধার ওয়াটারফলসের ওখানে পৌঁছে যত না মনটা ভালো হয়েছিল, এই রোপওয়েতে জার্নি করে মনটা আরও ভালো হয়ে গেল। যারা এই জায়গায় বেড়াতে আসছেন মনে রাখবেন, রোপওয়েতে জার্নি করা কিন্তু চাই। রোপওয়ে স্টেশনে পৌঁছানোর পর এখানে এরকম গাড়ি রেন্টে পাওয়া যাচ্ছে। এই গাড়ির রেন্ট এরা বলছে 550 টাকা। এই গাড়িতে 4 জন থেকে 5 জন আপনারা যেতে পারবেন। सादा मार्बल मिलेगा आपको देखने के लिए, पिंक मार्बल देखने को मिलेगा, ब्लू मार्बल देखने को ब्लू मिलेगा। मार्बल, हाँ। अच्छा। यहाँ से कितना दूर पड़ेगा वो? यहाँ से 2 किलोमीटर आगे है। 2 किलोमीटर आगे। हाँ। और आप सब कुछ दिखा के फिर यहाँ ला के रिटर्न यहाँ लगे जाए। बाइक भी चलता है? बाइक पे चलते बाइक में एक सवारी लेते हो कि 2 सवारी? हैं। 1 से 2 भी हो सकता है। 1 से 2 भी हो सकता है। कितना लेते हैं बाइक का? 200 रुपये। हाँ 200 रुपये। বাইকে যদি আপনারা যেতে চান তাহলে লাগবে হচ্ছে 200 টাকা। আর যদি আপনারা এরকম গাড়ি করে যেতে চান, এই যে এখানে জিপসি টাইপের গাড়ি রয়েছে, জিপসি টাইপের নয়, জিপসির গাড়ি এগুলো, সেটা যে লাগবে হচ্ছে 550 টাকা পার গাড়ি। ডাঙ্কি মুভির শুটিং হয়েছিল, অশোকা মুভির শুটিং হয়েছিল, মহেঞ্জোদারো সিনেমার শুটিং হয়েছিল। আমরা ভাবতাম এই শুটিংগুলো বিদেশে হয়েছিল, বাট এইসব শুটিং इंडिया का मानचित्र ভারতবর্ষে देखने को হয়েছিল। मिलेगा। চলুন 200 টাকা খরচ করে একটা বাইক সাওয়ারি করে আসি। কী দেখবো না দেখবো জানি না, বাট যদি নতুন কিছু দেখতে পাই তাহলে আমারও যেমন দেখা হবে আপনাদেরও দেখানো হবে। दादा यहाँ पर पत्थर तोड़ना, गोली चलाना, मछली मारना, स्विमिंग करना नॉट अलाउड, ओनली सुसाइड अलाउड, ओनली आत्महत्या करना अलाउड है। बाई रोड से लोग बहुत करते हैं। প্রথমে রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, তারপরে প্লেন রাস্তা, এই ধার বরাবর নিয়ে আসবে। আর ওই পারে যে সমস্ত মার্বেলগুলো রয়েছে, কোনোটার কালার হয়তো পিঙ্ক, কোনোটা হোয়াইট, কোনোটা ব্ল্যাক বা অন্যান্য কালার, সেগুলো ওরা বলবে এটা এই ওটা ওইটাকে নিয়ে শায়রি কাটবে, ছড়া কাটবে। আমার মনে হয় যে 200 টাকা বা 550 টাকা দিয়ে গাড়ি ভাড়া খরচ করে বা সময় নষ্ট করে না আসাই ভালো। যা ওপার থেকে দেখবেন সেটা এপার থেকে, ঠিক আছে? ওরা বলে অনেক কিছু, সিনেমা শুটিং হচ্ছে, রান হচ্ছে, তাল হয়েছিল, কিন্তু ওই ধারে যেতে দেবে না। এবার এই ওপর থেকে এই উচ্চতায় এই দেখে আমি কী করব? হ্যাঁ, ড্রোনটা নিয়ে আসলে হয়তো ভালো একটা ড্রোন ভিউ পেতে পারতাম, বা ড্রোন আমি নিয়ে আসিনি। এমনি খালি চোখে দেখে বা ক্যামেরায় ছবি তুলে, বা এই যে এরকম ব্যারিকেড রয়েছে না, এর বাইরে থেকে দেখে আর গাইডের ছড়া শুনে আমার মনে হয় না যে খুব একটা লাভ হবে। আর রাস্তা দেখুন, এরকম প্লেন রাস্তা, কোনো ট্রেকিং রুট নয়, কোনো জঙ্গল রুট নয়, একদম নর্মাল রাস্তা। এই রাস্তা চলে গেছে একদম ওই বরাবর এরা নিয়ে যায়। আর এখানে রয়েছে একটা ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট থেকে দেখানো হয়। দুটো পাহাড়ের মধ্যে দূরত্ব কম ছিল, তখন বাঁদর একটা পাথরের সঙ্গে একটা পাথরের উপর লাফিয়ে এপার ওপার করতো, সেই থেকে নাম হয়েছে বান্দর কুদনি। বাট এখন দূরত্ব অনেকটা বেড়ে গেছে, কারণ এই পাথরগুলো তো আস্তে ক্ষয় হচ্ছে। নদী এখানে পার্বত্য পথে প্রবাহিত, আর এগুলো হচ্ছে অনেকটা গিরিখাত বা ক্যানিয়নের মতো। আমরা ছোটোবেলায় পড়েছিলাম ভূগোলে, গিরিখাত বা ক্যানিয়ন, এটা এরকম ক্যানিয়ন। তো এই ক্যানিয়ন বা গিরিখাত ধরে নদী প্রবাহিত হচ্ছে। এবার এই যে দুপাশে পাথরগুলো রয়েছে, এগুলো হচ্ছে মার্বেল রক, এগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। আর যত ক্ষয় হচ্ছে, এবার পাথর দুদিক থেকে ক্ষয় হয়, একটা হচ্ছে সাইড দিয়ে, একটা হচ্ছে নিচ দিয়ে। নিচ দিয়ে যখন ক্ষয় হচ্ছে তখন কী হচ্ছে, নদীর যে খাত সেটা কিন্তু আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। আর সাইড থেকে যখন ক্ষয় হচ্ছে, পাথর খসে যাচ্ছে, তখন নদী কিন্তু আস্তে আস্তে চওড়া হচ্ছে। আর ওই যে দূরে পাহাড়ের ওপরে মন্দির দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে 64 যোগিনী মন্দির। ওখানে আমরা যাব। ওই সিনেমাটা হয়েছিল না অশোকা, যেখানে গান হয়েছিল রাত কা নশা আমি আঁখ সে গায়ে নি, সারা রাত ফোন ঘাটলে, ফেসবুক করলে, হোয়াটসঅ্যাপ করলে, ইনস্টাগ্রাম করলে থোড়ি রাতে নেশে যাবে। তো যাই হোক, তখন তো হোয়াটসঅ্যাপ ফেসবুক ছিল না, গান ছিল। তো এই গানের শুটিংটা হয়েছিল হচ্ছে এই জায়গাতে এসে। এই যে আমার ভিডিওটা দেখছেন, এরপরে ওই ইউটিউবে এই গানটা চালাবেন, রাত কা নশা আভি, যে জায়গাটা দেখাবে সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। ओ बसंती पावन पागल ना जा रे ना जा को कोई। आप गाना भी गाते हैं? जी। अच्छी गाना गाते हैं। इंडियन आइडल में ट्राई क्यों नहीं करते?
दादा आप क्या बोट चला हमारे बंगाल में एक है ना सारे गामा पा, वहाँ पर भी ट्राई कीजिए। 200 টাকার ফালতু চুনা লাগিয়ে আবারও ফিরে এলাম সে রোপওয়ে পয়েন্টে। কিন্তু আপনারা যখন রোপওয়ে করে ওপরে আসছেনই, তো এখানে খানিকটা সময় কাটান। এখানেও ফটোগ্রাফি করা খুব সুন্দর জায়গা আছে, দোকানপাট আছে, টুকটাক খাওয়া দাওয়া আপনারা এখানে পেয়ে যাবেন। বেশ সুন্দর জায়গা, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, জল, স্ন্যাক্স সবই পেয়ে যাবেন, আর সেই সঙ্গে ছবিও তুলতে পারবেন। এখানে জলের এই লেভেলে ফোর্স, এই জলের ছিটে পর্যন্ত হাওয়ায় উড়ে আপনার কাছে এসে পৌঁছে আপনাকে ভিজিয়ে দেবে, এত এখানে জলের ফোর্স। পার্বত্য পথে নদীর গতি এমনি বেশি থাকে, তার উপরে এই নদী যখন এই ওপর থেকে লাফ দিয়ে পড়ছে না, এই যে একটা ফোর্স আর সেই সঙ্গে হাওয়া, দুটো মিলে এই যে জলের কুচি কুচি বিন্দু সব উড়ে আসছে, এবং ওখানে দাঁড়ালে মোটামুটি আপনি মিনিট 5 দাঁড়ালে ভালো মতো ভিজে যাবেন। এই ধোঁয়ার মতো জল উড়ে আসছে বলেই এই ওয়াটারফলসের নাম ধোঁয়াধার ওয়াটারফলস। রোপওয়ে সফর করে নিচে নেমে এলাম, তারপর একটু মুখ চোখ ভালো করে ধুয়ে এখানে আর কি সানস্ক্রিন লাগালাম। আমার একটা মুয়া বান্ধবী আছে, মুয়া না MUA, মেকআপ আর্টিস্ট, ওর পার্লারও আছে। তো ও আমাকে টিপস দিয়েছে যে যখন বাইরে ঘুরছো, ওদের মধ্যে ঘুরছো, তখন 3-4 ঘন্টা পর ভালো করে মুখ টুক ধুয়ে একবার সানস্ক্রিন লাগিয়ে নিও, তাহলে ত্বকের যে জেল্লা, যে গ্লো সেটা থাকবে। আর ওই বান্ধবীটা রাত্রিবেলা তো মেকআপ করেছে, মানে আমি যদি কখনো ওর সাথে হয়তো রাত 2টোর সময় ভিডিও কলে কথা বলেছি, তখন দেখেছি যে তখনও সেজে গুজে ঘুমায় আর কি। ঠিক আছে, আমি শিওর ও ভিডিওটা এখন দেখছে এবং মনে মনে হাসছে। যাই হোক, কোনো একদিন আপনাদের সঙ্গে আলাপ করে দেবো। ওই নাইকা বলে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে একটা সানস্ক্রিন অর্ডার দিয়েছি, দামও অনেক, 600 টাকার উপরে নিয়েছে। আর কি একটা ট্যান ক্রিম আছে, ওটা আমার আরেকটা বান্ধবী আমাকে সাজেস্ট করেছে, ট্যান ক্রিম, ওটাও আনিয়েছি, 1300 টাকা নিয়েছে। তো ওই ক্রিম লাগিয়ে আর কি ওই কালো বদনে একটু চিকনা মদন হওয়ার চেষ্টা করছি। আর মদনবাবু তো বলেই রেখেছে যে বান্ধবী থাকা খুব ভালো। ভেড়াঘাট থেকে আমরা চলে যাব 64 যোগিনী মন্দিরের দিকে। তবে এখান থেকে যাওয়ার আগে যারা ভিউয়ার্স, যারা অডিয়েন্স, তাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি। এখানে দেখুন, এই যে ভেড়াঘাটের পার্কিং, তার বাইরে বাস রয়েছে। এই বাস কিন্তু জবলপুরের রেল স্টেশন এবং শহরের সাথে কানেক্টেড। তো বাস ভাড়া নেয় হচ্ছে 65 টাকা করে, ঠিক আছে, আসা 65, যাওয়া 65। তো বাসে করে আপনারা আসবেন, এখানে এসে ভেড়াঘাট দেখবেন, রোপওয়ে চড়বেন, ওয়াটারফলস দেখবেন। তারপর ঠিক এই জায়গা থেকে এই যে পার্কিং রয়েছে, এই পার্কিংয়ের এখান থেকে কিন্তু অটোও চলে, এখান থেকে অটো নিয়ে নেবেন, 10 টাকা নেবে। সামনে রয়েছে 64 যোগিনী মন্দির, দেখে আবার অটো করে এখানে ফেরত এসে আবার বাস ধরে আপনার শহরে ফিরবেন। অনেক কম খরচ হয়ে যাবে পার পারসন। রোদ, গরম আর ক্লান্তিকে সাথে নিয়ে এবারে পৌঁছে গেছি মধ্যপ্রদেশের জবলপুরের মোরেনা জেলার 64 যোগিনী মন্দির। এর আরেকটা নাম আছে 7100 মহাদেব মন্দির। রাস্তা থেকে যেখানে আপনাকে টোটো বা গাড়ি নামাবে, সেখান থেকে এইভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। ওই যে দূরে বয়ে যাচ্ছে নর্মদা, তারই পাশে রাস্তার ধারেই রয়েছে পাহাড়ের ওপরে এই 64 যোগিনী মন্দির। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে কিন্তু রয়েছে এই মন্দিরটা। এই যে মন্দিরটা, তার বাইরে না এইরকম বৃত্তাকার প্রাচীর দেওয়া রয়েছে। এই প্রাচীরটা বা এই ব্যাসার্ধের অনুকরণে কিন্তু আমাদের ভারতবর্ষে যে সংসদ ভবন, পার্লামেন্ট, সেটা কিন্তু এই আদলেই তৈরি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম করছিল, ক্যামেরার সামনে লজ্জা পেয়ে গেছে। ওকে, কাট ইট, আবার শুরু করি আমরা। মন্দিরে প্রবেশ করার পর এই যে গোল ব্যাসার্ধটা রয়েছে, এইরকম 64খানা প্রকোষ্ঠ রয়েছে। কিছু ভেঙে গিয়েছে, কিছু রয়ে গিয়েছে, আর প্রত্যেকটা যোগিনীর কিন্তু এখানে নামও রয়েছে। যেমন এটা হচ্ছে শ্রী নন্দিনী, এনার নাম হচ্ছে শ্রী ভারাহি। জবলপুর শহরে রাসেল চক বলে একটা জায়গা আছে, সেই রাসেল চক জায়গাটায় একটা মিউজিয়াম রয়েছে, রানী দুর্গাবতী মিউজিয়াম। সেই মিউজিয়ামে এই মন্দিরের যে সমস্ত মূর্তি ভেঙে গিয়েছে, আরও অনেক ভাস্কর্য ছিল যেগুলো ভেঙে গিয়েছে, সেগুলো ওখানে রাখা রয়েছে। যদি আপনারা ওই মিউজিয়ামটা ভিজিট করেন, রানী দুর্গাবতী মিউজিয়াম, তাহলে দেখতে পাবেন এখানে যে সমস্ত 64 জন যোগিনী রয়েছে, কোনোটার পা আছে, কোনোটার হয়তো মাথা আছে, মানে টুকরো টুকরো আর কি। মধ্যপ্রদেশের কচ্ছপ ঘাত বংশের রাজা ছিলেন রাজা দেবপাল। উনি এই মন্দির নির্মাণ করেছিলেন 1050 থেকে 1075 এই সময়ের মধ্যে বা এই খ্রিস্টাব্দের মধ্যে। এই যে 64 যোগিনী মন্দির, এই মন্দিরটা যে রাজা দেবপাল তৈরি করেছিলেন, এর পিছনে কারণ ছিল সূর্যের যে বার্ষিক গতি, তার উপরে নির্ভর করে এই মন্দিরে গণিত এবং জ্যোতিষশাস্ত্রের
শিক্ষা দেওয়া হতো। এই জন্যই এই মন্দিরটার গঠন কিছুটা এরকম। আর এইভাবেই এই গঠনে কিন্তু তৈরি হচ্ছে আমাদের ভারতের পার্লামেন্ট। এই যে পুরো গোলাকার ব্যাসার্ধ রয়েছে মন্দিরটা ঘিরে, এটার আয়তন হচ্ছে 170 ফুট। এইদিকে রয়েছে মন্দিরের গর্ভগৃহ, যেখানে আরাধ্য দেবতা এবং দেবীরূপে পূজিত হন হচ্ছে মহাদেব এবং পার্বতী। আরও 10 রকম মূর্তি ভেতরে রয়েছে। আর এই মন্দির খোলা এবং বন্ধ সময় হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। আপনারা যারা জবলপুর আসছেন, একটু কষ্ট করে 100টা সিঁড়ি পার করে অন্তত এটা দর্শন করুন, ভালো লাগবে। ধোঁয়াধার ওয়াটারফলস, 64 যোগিনী মন্দির এবং তারপরেই রয়েছে হচ্ছে মার্বেল রকের নৌকা বিহার। এগুলো সব একই রাস্তায় পরপর। এখানে খাওয়া দাওয়ার হোটেলও রয়েছে, SBI ATM রয়েছে, ধর্মশালাও রয়েছে। এই দেখুন, এখানে বাংলা খাবার পাওয়া যায়। এই পথে দুধারেই দেখুন প্রচুর কিন্তু মার্বেলের তৈরি জিনিস বিক্রি হচ্ছে। চাইলে কিন্তু আপনারা ছোটোখাটো জিনিস এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। নৌকা বিহার প্রবেশদ্বার। এর আগে আমরা দেখেছি ভেড়াঘাট, যেখানে ধোঁয়াধার ওয়াটারফলস রয়েছে। আর যেটা বোটিং হয় যে ঘাটে, এটা হচ্ছে এখানকার পঞ্চবটি ঘাট। এখানেও নামার পরে খানিকটা রাস্তা হাঁটতে হবে। যে নর্মদাকে আমরা একটু আগেই দেখে এসেছি পার্বত্য পথে দুরন্ত, এখানে আসার পরে কিন্তু নর্মদা শান্ত, ওই জন্যই বোটিংটা এখানে হয়। যদিও এখন এখানে বোটিং বন্ধ, মানে 15ই জুনের পর থেকে এখানে বোটিং ক্লোজ থাকে 15ই অক্টোবর পর্যন্ত। এখানে নদী শান্ত হলেও আগে কিন্তু নদী আবার দুরন্ত, ওদিকে নদীর ভালো স্রোত রয়েছে। এরই মধ্যে দিয়ে নৌকা যায় এবং বড় বড় মার্বেল পাথর জলের মধ্যে বিভিন্ন আকৃতির, বিভিন্ন টাইপের এগুলো দেখানো হয়। নদী এখানে কোথাও চওড়া, কোথাও সরু, মানে নদীপথের বিভিন্ন আকৃতি এই নৌকা বিহারে আপনারা দেখতে পাবেন। এই ঘাট থেকে নৌকা ছাড়ে। পুরুষ বা মহিলারা যারা এখানে স্নান করতে চান তারা স্নানও করতে পারবেন। আর স্নান করার কথাটা আমি এই জন্যই জোর দিয়ে বলছি, কারণ এখানে কিন্তু মহিলাদের জন্য চেঞ্জিং রুমও রয়েছে। বোটিংটা করতে পারলে ভালো হতো, বুঝতে পারছি এটাই আপনাদের মনের কথা। ঠিক আছে, এবার হলো না, পরের বার আসবো কার্তিক মাসে পূর্ণিমার সময়। পূর্ণিমার আগের 2 দিন, পূর্ণিমার পরের 2 দিন, আর মাঝে 1 দিন। এই 5 দিন হচ্ছে বেস্ট টাইম এখানে। তখন এখানে রাত্রেবেলায় বোটিং করার জন্য, তখন এসে একটা রাত্রেবেলায় বোটিং করব। সময় বিকাল 5টা। আমরা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এসেছি। এই জায়গার নাম হচ্ছে কচনার সিটি। কচনার সিটিতে একটা এরকম বড় শিব মূর্তি আছে, এটা দেখার জন্য এসেছি। এই যে শিব মূর্তিটা এখানে রয়েছে, এটা হচ্ছে 76 ফুট লম্বা। এই 76 ফুট লম্বা শিব মূর্তির ঠিক নিচে একটা 23 মিটার গুহা রয়েছে, যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে। এর আগে যখন সোমনাথে গিয়েছিলাম, সোমনাথেও এরকম বড় শিব মূর্তি দেখেছি, আদিযোগীতেও দেখেছি, এখানেও আছে। ভারতবর্ষের 12টা জায়গায় যে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই 12টা জ্যোতির্লিঙ্গ এখানে তার আর কি রেপ্লিকা তৈরি করা রয়েছে। এই একটা গুহা, এখানে ছবি তোলার ব্যাপারে একটু সমস্যা আছে। সেটা হচ্ছে যে আমি যখন আসছিলাম তখন যারা এখানে পাহারা দেয় আর কি, সিকিউরিটি স্টাফ আছে, তারা বলছিল যে ক্যামেরা অ্যালাউ নয়। ক্যামেরা যদি আপনি ভিডিও শ্যুট করতে চান ক্যামেরা দিয়ে, তাহলে আপনাকে আপনার আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। এবার আধার কার্ডের জেরক্স আমার সঙ্গে নেই, আবার দোকানেই করাতে হবে। কারণ ঠিক আছে, আমি ফোনে শ্যুট করে নেবো। তো এই যে ভিডিওটুকু দেখছেন, এই যে আমি কথা বলছি বা যেটুকু দেখালাম এই কচনার সিটিতে এসে, এটা কিন্তু আমার ফোনে আর কি শ্যুট করা। এটা খোলার সময় হচ্ছে প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আর গুফা হচ্ছে প্রতিদিন সকাল 7টা থেকে 8টা এবং বিকাল 4:30 থেকে রাত 8টা পর্যন্ত। সময় বিকাল 5:35। যখন সকালবেলা বেরিয়েছিলাম তখন 10:15 কি 10:20 বেজেছিল। এখন হচ্ছে বিকাল 5:35। একদিনে জবলপুর ঘোরা বলতে যা বোঝায় সেটা আমি শেয়ার করার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। আপাতত হোটেলে ঢুকবো এবং আগামীকাল অর্থাৎ 26 তারিখ সকালে এখান থেকে রওনা দেবো হচ্ছে ভোপাল, এবং ভোপাল থেকে ট্রেন ধরবো হচ্ছে কলকাতার জন্য। সবাই ভালো থাকুন, শেষ করলাম, টাটা।